Hello friends, welcome to my YouTube channel The Way Past Education. সো ফ্রেন্ডস, আমরা প্রাইমারি টেট 2022 ইন্টারভিউকে টার্গেট করে যে সিরিজটা চালু করেছিলাম তার আজকে 57 নম্বর ক্লাস। এর আগে আমি 56 অর্থাৎ 56টা ক্লাস করিয়েছি আমার ইউটিউব চ্যানেলে। তোমরা যদি এর আগে কেউ ভিডিওগুলো না দেখে থাকো তাহলে অবশ্যই দ্য ওয়ে পাস্ট এডুকেশন চ্যানেলে প্লেলিস্টে গিয়ে ভিজিট করো। সেখানে অলরেডি কিন্তু 56টা ক্লাস করানো হয়েছে এবং সাথে সাথে আরও বিভিন্ন টপিক ওয়াইজ ক্লাসও করানো হয়েছে, যেগুলো ক্লাস নাম্বার কিন্তু দেওয়া নেই। অর্থাৎ অলরেডি কিন্তু 60+ কিন্তু ক্লাস করানো হয়ে গেছে। তো আজকে যে ক্লাস সেটা খুবই গুরুত্বপূর্ণ। অনেক দিন কিন্তু ক্লাস করানো হয়নি বিভিন্ন কাজের চাপের জন্য। তো আবার পুনরায় আজ থেকে কিন্তু ক্লাস শুরু হচ্ছে। তো এখানে দেখো যে প্রশ্নগুলো রাখা হয়েছে, যেমন সর্বশিক্ষা অভিযান কী, শিক্ষার সমসুযোগের অর্থ কী, অভিসারী চিন্তন, অপসারী চিন্তন বলতে কী বোঝায়, সরকারি বিদ্যালয় কাকে বলে। অর্থাৎ যে সমস্ত প্রশ্নগুলো রাখা হয় এগুলো সমস্ত কিন্তু 2017তে যারা ইন্টারভিউ দিয়েছে তাদের থেকে নেওয়া প্রশ্ন এবং তার অনুকরণে কিছু প্রশ্ন যেগুলো আগামী 2022 স্টেট ইন্টারভিউর জন্য আসতে পারে, সেগুলো কিন্তু এখানে করানো হচ্ছে। তো চ্যানেলে নতুন থাকলে অবশ্যই বলবো চ্যানেলটি প্রথমে সাবস্ক্রাইব করো, বেল নোটিফিকেশন অন করো, যাতে এই ধরনের গুরুত্বপূর্ণ ইন্টারভিউ যে ক্লাস সেই ক্লাসগুলো এবং সাথে সাথে অন্যান্য যে গভর্নমেন্ট এক্সাম রয়েছে তার ক্লাসগুলো তোমরা পাবে নোটিফিকেশান আকারে, এবং বিভিন্ন চাকরির যে নিউজ সেটাও পেয়ে যাবে। আর এই পিডিএফগুলো কিন্তু সম্পূর্ণ ফ্রি অফ কস্ট তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। যারা এখনও পর্যন্ত টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওনি অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও, সেখানে কিন্তু ক্লাসের পিডিএফগুলো পেয়ে যাবে। আর শেষে তোমাদের একটা কিছুগুলো তথ্য বলবো, যেগুলো হচ্ছে বিভিন্ন বই আপলোড করেছি আমি। দুটো বই পাবলিশ করেছি, একটা হচ্ছে ডাব্লিউবি টেট ইন্টারভিউ, যেটা 2022 স্টেটের জন্য খুবই গুরুত্বপূর্ণ বইটা, এবং আরেকটা করেছি ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি এবং 23 জেলার সম্পূর্ণ তথ্য। তো ওই দুটো বই অবশ্যই বাই করবে। আমি টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দিয়ে দেবো ভিডিও ডেসক্রিপশানে, ওখানে কিন্তু পেয়ে যাবে। তো চলো আজকে যে ক্লাস সেটা আলোচনা করা যাক। দেখো আজকে যেটা প্রথম প্রশ্ন সেটাই রয়েছে যে সর্বশিক্ষা অভিযান কী, অর্থাৎ SSA, সর্বশিক্ষা অভিযান SSA। যে সর্বশিক্ষা অভিযান কী বলতে কী বোঝায় না, সর্বশিক্ষা অভিযান হলো 5 থেকে 14 বছর, কত 5 থেকে 14 বছর বয়সী সমস্ত শিশুর অষ্টম শ্রেণী পর্যন্ত, অর্থাৎ প্রি প্রাইমারি বা প্রাইমারি থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত শিক্ষা সুনিশ্চিত করার লক্ষ্যে নির্দিষ্ট সময়ভিত্তিক একটি প্রকল্পই হচ্ছে এই সর্বশিক্ষা অভিযান। কেন্দ্র ও রাজ্য সরকার এবং স্থানীয় স্বায়ত্তশাসন সংস্থাগুলির যৌথ উদ্যোগে পরিকল্পিত একটি প্রকল্প হচ্ছে এই সর্বশিক্ষা অভিযান। সর্বশিক্ষা অভিযান নিয়মতান্ত্রিক অর্থাৎ ফর্মাল যে এডুকেশন অর্থাৎ নিয়মতান্ত্রিক শিক্ষা ব্যবস্থার পাশাপাশি বিকল্প বা পরিপূরক শিক্ষা ব্যবস্থারও সুযোগ দেয়। অর্থাৎ যেমন কি, যেটা একটা নিয়ন্ত্রণ মুক্তভাবে যে শিক্ষা ব্যবস্থা সেখানেও কিন্তু সর্বশিক্ষা অভিযান যেমন জরুরি বা লাগু রয়েছে বা জারি হয়েছে, সাথে সাথে যে সরকারি অর্থাৎ নিয়মতান্ত্রিক যে স্কুল বিদ্যালয় সেখানেও কিন্তু এই সর্বশিক্ষা অভিযান রয়েছে। এখানে কি বুনিয়াদী শিক্ষা সুনিশ্চিতকরণের মাধ্যমে কিন্তু সামাজিক ন্যায় বিচার করা হয়। তো এটাও কিন্তু প্রশ্ন পড়তে পারে যে সর্বশিক্ষা অভিযান গান্ধীজির কোন শিক্ষার সাথে সুনিশ্চিত করা হয়েছে, না বুনিয়াদী শিক্ষা। কারণ আমরা সকলে জানি বুনিয়াদী শিক্ষার প্রবর্তক কে, আমাদের মহাত্মা গান্ধী বা জাতির পিতা, তিনি বুনিয়াদী শিক্ষার প্রবর্তক। ওকে, তো এটা হচ্ছে সর্বশিক্ষা অভিযান। নেক্সট আসছে সেটা হচ্ছে শিক্ষার সমসুযোগের অর্থ কী। নামটাতে বোঝা যাচ্ছে সমসুযোগ। সমসুযোগ বলতে কি, যেখানে সমস্ত জাতি ধর্ম বর্ণ কোনো নারী পুরুষ কোনো ক্ষেত্রে যাতে বাদ না যায়, সকলে কিন্তু শিক্ষার আঙিনায় যাতে প্রবেশ করতে পারে, সেটা এক কথায় বলা যায় শিক্ষার সমসুযোগ। তো এখানে কি রয়েছে না, শিক্ষার সমসুযোগের প্রকৃত অর্থ হলো ধর্ম বর্ণ জাতি সামাজিক মর্যাদা আর্থিক সঙ্গতি স্ত্রী পুরুষ অথবা অঞ্চল নির্বিশেষে রাষ্ট্রের সকল নাগরিকের নিজস্ব প্রবণতা ও দক্ষতা অনুসারে আত্মবিকাশের সুযোগ সৃষ্টি করা এবং রাষ্ট্রের সাধ্য অনুসারে সকলের প্রয়োজন মতো সর্বোত্তম শিক্ষার সুযোগ দেওয়ার জন্য ব্যয় করা। এসবই হলো শিক্ষার সম অধিকারের মূল কথা। অর্থাৎ এক কথায় বলতে গেলে বোঝা যায় যে এখানে কোনো ধর্ম জাতি বর্ণ সামাজিক মর্যাদা আর্থিক সঙ্গতি স্ত্রী পুরুষ অঞ্চল নির্বিশেষে বা কোনো জাতপাতের যে ভেদাভেদ, সেখানে যে যে আলাদা বিকলাঙ্গ কোনো শিশু কেউ যাতে এই শিক্ষার থেকে বাদ না যায়, তার জন্য যে শিক্ষা ব্যবস্থা করা হয়েছে, এখানে কিন্তু এই অর্থটাই বোঝাতে চেয়েছে যে শিক্ষার আঙিনায় কিন্তু সবারই সমান সুযোগ, সমান যাতে বহিঃপ্রকাশ করতে পারে, সমাজ সকলে যাতে এখানে কিন্তু কেন্দ্রীভূত হতে পারে, সেটা হচ্ছে শিক্ষার সমসুযোগের অর্থ। নেক্সট 3 নম্বর হচ্ছে শিক্ষার অধিকার আইন কি। শিক্ষার অধিকার আইনটি কি
না এখানে কি রয়েছে দেখো, না 2010 খ্রিস্টাব্দের 1 এপ্রিল থেকে চালু হয়, এটা মনে রাখবে। আইনটি লাগু হয় কিন্তু 2009 সালে এবং চালু হয় কিন্তু 2010 থেকে। এই আইনের সহজ অর্থ হলো সব পিতামাতা বা অভিভাবক তাদের সন্তানদের বিদ্যালয়ে ভর্তি করতে আইনগতভাবে বাধ্য থাকবে। অর্থাৎ আইনগতভাবে তাদেরকে কিন্তু প্রি প্রাইমারি বা প্রাথমিক যে শিক্ষা, সে শিক্ষার কিন্তু আঙিনায় প্রবেশ করাতে হবে। একই সঙ্গে নির্দিষ্ট বয়সে সব শিশুরা যাতে বিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ পায়, সরকার তারও কিন্তু সুব্যবস্থা করতে আইনত বাধ্য থাকবে। অর্থাৎ সরকারের মূল দায়িত্ব বা শিক্ষা ব্যবস্থার যারা রয়েছে তাদের সকলের মূল দায়িত্ব যে সমস্ত শিশুকে কিন্তু মানে পিতামাতার যেমন যতটা দায়িত্ব রয়েছে তেমনি সরকারের একটা দায়িত্ব রয়েছে যে সমস্ত শিশুকে শিক্ষার আঙিনাতে কিন্তু প্রবেশ করানো। এটা হচ্ছে শিক্ষার অধিকার আইন। নেক্সট, উন্নত মেধা সম্পন্ন শিশু বলতে কাদের বোঝায়? অর্থাৎ শিশুকে বিভিন্ন যে তার আইকিউ, সে আইকিউ অনুসারে কিন্তু বিভিন্নভাবে ভাগ করা হয়। তার মধ্যে হচ্ছে উন্নত মেধা সম্পন্ন শিশু কাদের বলবো? না সাধারণত 120 উপর বুদ্ধাঙ্ক, এটা বুদ্ধাঙ্ক হবে, ঠিক আছে, বা আইকিউ বা বুদ্ধাঙ্ক যেসব শিক্ষার্থীদের মধ্যে দেখা যায় তাদেরই আমরা উন্নত বুদ্ধি বা মেধাসম্পন্ন বা গিফটেড বা ট্যালেন্টেড শিক্ষার্থী বলা হয়। 120-এর অধিক মেধাসম্পন্ন শিক্ষার্থীদের চাহিদা অন্যদের থেকে আলাদা হয়। স্বাভাবিক, তাদের যে পড়ার একটা মতিগতি, সেটা তাদের চিন্তা করা, তাদের যে সৃজনশীল বিকাশ, সমস্ত দিক থেকে তারা কিন্তু যে সাধারণ শিশু রয়েছে বা একদম সাধারণ লেভেলের যে আইকিউ লেভেলের যে শিশু রয়েছে তাদের থেকে কিন্তু তারা আলাদা হবে। এদের সাধারণত শিক্ষা ব্যবস্থায় কিছু অসুবিধায় পড়তে হয়, তাই এদের বিশেষ ধরনের শিক্ষা ব্যবস্থার অধীনে আনা উচিত। তা না হলে এদের ক্ষমতার সর্বোত্তম বিকাশ ঘটানো সম্ভব নয়। অর্থাৎ কি, স্লো লার্নার যারা থাকে তাদের ক্ষেত্রে কিন্তু এইসব উন্নত মেধাসম্পন্ন শিশুরা কি একটা মানে গিল্টি ফিল করে বা একটা খারাপ অনুভব করে, যেখানে তাদেরকে কি যাতে উন্নত ধরনের যে শিক্ষা ব্যবস্থা রয়েছে সেই আঙিনে তাদেরকে আলাদাভাবে তাদের একটু মানে ভালোভাবে যাতে বিকাশ ঘটে আরও, সেদিকটা লক্ষ্য রাখতে হবে। এবং এই উন্নত মেধাসম্পন্ন শিশুরা কিন্তু বাকি সাধারণ শিশুদের থেকে আইকিউতে বেশি থাকে। নেক্সট, অভিসারী চিন্তন এবং অপসারী চিন্তন, অর্থাৎ কনভার্জেন্ট থিঙ্কিং এবং ডাইভার্জেন্ট থিঙ্কিং কী? না এখানে মনে রাখবে গিলফোর্ডের ত্রিমাত্রিক বুদ্ধিতত্ত্বে দু ধরনের চিন্তন ক্ষমতার উল্লেখ আছে। একটা হচ্ছে অভিসারী চিন্তন, যাকে আমরা বলি কনভার্জেন্ট থিঙ্কিং, এবং আরেকটি হচ্ছে অপসারী চিন্তন, যেটা হচ্ছে ডাইভার্জেন্ট থিঙ্কিং। তাহলে এবার বলছি যেসব, তাহলে অপসারী এবং অভিসারী বা অভিসারী এবং অপসারী চিন্তন বলতে কী বোঝায়? না যেসব সমস্যায় নির্দিষ্ট সমাধান আছে সেই সব সমস্যা সমাধানের জন্য যে চিন্তন ক্ষমতার প্রয়োজন তাকে তিনি অভিসারী চিন্তন বলেছেন, কে? গিলফোর্ড। অর্থাৎ কি, যেসব সমস্যার সমাধানে কি চিন্তনের একটা ক্ষমতা রয়েছে এবং তাকে সমাধান রয়ে যায় বা থাকে, সেটা হচ্ছে অভিসারী চিন্তন। আর যেসব সমস্যার নির্দিষ্ট কোনো সমাধান নেই বা আদৌ কোনো সমাধান নেই, সেই সব ক্ষেত্রে যে চিন্তন ক্ষমতার প্রয়োজন তাকে বলা হয় অপসারী চিন্তন। অর্থাৎ একটাতে কি চিন্তনের যে ক্ষমতা সেটা কি সমাধান করা যায়, একটাতে কিন্তু সমাধান করা আদৌ যাবে কি যাবে না সেটা নিয়ে একটা দ্বিধাগ্রস্ত থাকে, এটা হচ্ছে অপসারী চিন্তন বা ডাইভার্জেন্ট থিঙ্কিং। নেক্সট আমরা জানবো সেটা হচ্ছে সরকারি বিদ্যালয় কাকে বলে। তো সরকারি বিদ্যালয় বা গভর্নমেন্ট স্কুল কোনগুলো বলো তো? না দেখো, সরকারি বিদ্যালয় নামটা দিয়ে বোঝা যাচ্ছে কি এখানে সরকারের সমস্ত দিকটায় নিয়ন্ত্রণ থাকবে। তাহলে যেসব বিদ্যালয়গুলির আর্থিক দায় দায়িত্ব, প্রশাসনিক ব্যবস্থা ইত্যাদি সরকার কর্তৃক সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণ হয় তাকে সরকারি বিদ্যালয় বলে। দায়িত্ব যখন কেন্দ্রীয় সরকার দ্বারা নিয়ন্ত্রিত হয় তখন তাকে কেন্দ্রীয় সরকারি বিদ্যালয়, এবং রাজ্য সরকারের হাতে থাকলে সেটা হচ্ছে রাজ্য সরকারের বিদ্যালয়। এটা সাধারণ একটা বিষয় যে সরকারের দায় দায়িত্ব থাকবে, সেটা সরকার দ্বারা পরিচালিত হবে, সরকারের ট্রাস্টের দ্বারা সরকারের যে আর্থিক সহায়তা সেটা থাকবে। এটা যদি কেন্দ্র সরকার তাহলে কেন্দ্রীয় সরকারি বিদ্যালয়, এবং রাজ্য সরকার থাকলে রাজ্য সরকারি বিদ্যালয়। নেক্সট তারপর আসছে আধা সরকারি বিদ্যালয় কাকে বলবো? আধা সরকারি অর্থাৎ কি বলতে বোঝায় এখানে? না আমাদের দেশে অধিকাংশ বিদ্যালয়গুলি এই শ্রেণীর অন্তর্ভুক্ত। এখন বুঝতেই পারছো প্রাইভেটাইজেশন হয়েছে, বিভিন্ন ট্রাস্টের দ্বারা চলছে। তো এখানে বিদ্যালয়গুলির
আর্থিক দায় দায়িত্ব সম্পূর্ণ সরকার বহন করে, তবে বিদ্যালয়ের একটি পরিচালন সমিতি থাকে যারা বিদ্যালয় পরিচালন সংক্রান্ত দায় দায়িত্বগুলি পালন করে। কিছু প্রাইভেট স্কুল রয়েছে যেখানে আর্থিক সহায়তা কিন্তু সরকার করছে, কিন্তু বিদ্যালয়ের যে পরিকাঠামো কী হবে, কীভাবে শিক্ষা দেওয়া হবে, কীভাবে শিক্ষক নিয়োগ করা হবে, এগুলো দায়িত্ব কিন্তু একটা যে বিদ্যালয়ের যে পরিচালন কমিটির বা সমিতি রয়েছে তার দ্বারা হয়ে থাকে। এবং এই ধরনের বিদ্যালয়কে বলা হয় বা সিস্টেমটাকে বলা হয় আধা সরকারি বিদ্যালয়। ওকে, নেক্সট এবারে অনুবর্তনের উপাদানগুলি কি কি। তো অনুবর্তনের উপাদান কি কি হবে না, অনুবর্তনের উপাদানগুলি হচ্ছে দুটি, একটা হচ্ছে অনুবর্তিত প্রক্রিয়া এবং অপরটি হচ্ছে অনুবর্তিত উদ্দীপক। এটা কিন্তু উদ্দীপক হবে। তাহলে অনুবর্তনের উপাদানগুলি কী কী, এগুলো কিন্তু WB টেট 2017 ইন্টারভিউতে জিজ্ঞেস করেছি, কারণ এগুলো সিডিপির প্রশ্ন। তোমাদের সিডিপি যে বইটা রয়েছে সেখানে কিন্তু প্রশ্ন এগুলো যে অনুবর্তনের উপাদানগুলি কী কী বলুন তো, তাহলে কী বলবে, একটা হচ্ছে অনুবর্তিত প্রতিক্রিয়া, একটা হচ্ছে অনুবর্তিত উদ্দীপক। ওকে, নেক্সট 9 নম্বর প্রশ্ন, যে অপানুবর্তন বলতে কী বোঝায়। তো অপানুবর্তন কী জিনিস না, ঘণ্টার ধ্বনির পর যখন দেখবে কুকুরকে যদি খাদ্য দেওয়া না হয় তাহলে কি কিছুদিন পরে তার যে লালাক্ষরণ সেটা হয় না। তোমরা পড়েছো সকলে অনুবর্তন অপানুবর্তন, প্রাচীন অনুবর্তন তত্ত্ব। তো এখানে কি, যখন কুকুরটাকে ঘণ্টাধ্বনি দেওয়ার পর যখন আর পরে খাবার দেওয়া হয় না তখন কি তার আর লালাক্ষরণ হওয়াটা কমে যায় এবং এই অভ্যাসটা তার কিন্তু দূর হয়ে যায়, যে লালাক্ষরণের যে অভ্যাস। এভাবে অনুবর্তনের লোপ পাওয়াকেই বলা হয় এক কথায় অপানুবর্তন। ওকে, নেক্সট শিক্ষাক্ষেত্রে প্রাচীন অনুবর্তনের গুরুত্ব বলুন। তো শিক্ষাক্ষেত্রে তোমার প্রাচীন অনুবর্তনের কী গুরুত্ব থাকবে, দেখো এখানে দেওয়া রয়েছে যে প্রাচীন অনুবর্তনের গুরুত্ব হলো কি না, আদর্শ অভ্যাস গঠনের প্রয়োজন হয়। এখানে কি শিশু শিক্ষার্থীর মধ্যে একটা আদর্শ অভ্যাস গঠন হবে, সেটা প্রাচীন অনুবর্তনের ক্ষেত্রে যেটা থাকে। আদর্শ মনোভাব গঠনে শিক্ষক এই কৌশলের সাহায্য নিতে পারেন। বানান এবং নামতা লিখনে এই কৌশল প্রয়োগ করেছে, এটা কিন্তু পড়েছে যে বানান এবং নামতা লিখনে বা কৌশলে শেখার ক্ষেত্রে প্রাথমিক বিদ্যালয়ে তুমি কোন পদ্ধতিটা ব্যবহার করো, সেটা হচ্ছে অনুবর্তন। ওকে, যেটা প্রাচীন অনুবর্তন। তাছাড়া শিশুদের যে কুঅভ্যাস থাকে সেই কুঅভ্যাসগুলো দূর করতে কিন্তু ব্যবহার করা হয় এই প্রাচীন অনুবর্তন তত্ত্ব। নেক্সট 11 নম্বর, রেসপন্ডেন্ট বলতে কী বোঝায় না, যেসব আচরণের উদ্দীপক পরিস্থিতি সম্পর্কে আমাদের ধারণা আছে বা যে সমস্ত আচরণকে আমরা নির্দিষ্ট বস্তুধর্মী উদ্দীপকের সংজ্ঞা সংযুক্ত করতে পারি সেগুলিকে স্কিনার বলেছিলেন রেসপন্ডেন্ট। এবং এই রেসপন্ডেন্টের প্রবক্তা হচ্ছেন কে, VF স্কিনার। এটা কিন্তু মনে রাখবে। নেক্সট 12 নম্বর এবং আজকের শেষ প্রশ্ন, সেটা হচ্ছে শিখন অক্ষমতার কারণগুলি উল্লেখ করুন। তো শিখন অক্ষমতায় কী কী থাকবে না, মস্তিষ্কের একটি কাজের অবনতি এখানে দেখা দেবে। তারপর কি দেহের রাসায়নিক ক্রিয়ার যে ভারসাম্য সেটার অভাব থাকতে পারে। সামান্য মস্তিষ্কে আঘাত, এটার জন্যও তাদের হতে পারে অক্ষমতা। শৈশবে অপুষ্টি, যদি অপুষ্টিগত কোনো অসুবিধা থাকে তাহলেই শিশুর অক্ষমতা দেখা যায় শিখনের ক্ষেত্রে। এবং কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের অপরিপক্কতা, অর্থাৎ যে আমাদের কেন্দ্রীয় নার্ভ সিস্টেম, সেই কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র বলা চলে, সেখানেও কিন্তু অপরিপক্কতা বা পরিপূর্ণতা না পেলে কিন্তু শিখনের অক্ষমতা দেখা যায়। তো এটাই ছিল তোমাদের আজকের মোট 12টি প্রশ্ন। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও এবং ভিডিওটি লাইক করো, বন্ধুর সাথে শেয়ার অবশ্যই করো। আর যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। একটা গুরুত্বপূর্ণ তোমাদের আপডেট দিতে চাই, আমি WB টেট ইন্টারভিউর জন্য দুটো বই পাবলিশ করেছি এখন পর্যন্ত। একটা হচ্ছে যেটার ইন্টারভিউ রিলেটেড, সেটা রয়েছে 125 টাকা দাম, এবং একটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি এবং তার সাথে সাথে 23 জেলার সম্পূর্ণ তথ্য, যার দাম রয়েছে 180 টাকা। তো এই দুটো বই অবশ্যই তোমরা ক্রয় করে সামনে রাখো, এর দাম কিন্তু অবশ্যই বেড়ে যাবে, তাই খুব তাড়াতাড়ি কিন্তু এগুলো ক্রয় করে নিয়ে সামনে রাখো। আর আরেকটা কথা বলবো, যে যারা এখনও পর্যন্ত টেলিগ্রাম চ্যানেল যুক্ত হয়নি, ভিডিও ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেবো, ওখানে যুক্ত হবে। এবং যারা বইগুলো বাই করতে চাও তারা অবশ্যই এই নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপ মেসেজ করবে, ফোন করবে না, 82 50 24 14 85, এই নাম্বারে কিন্তু তোমরা সকলে হোয়াটসঅ্যাপ করবে এবং বইগুলো পারচেস করবে। আর 2-1 দিনের মাথায় কিন্তু আমি মধ্যে কিন্তু 1 এবং 2 এটা নিয়ে একটা ডেমো PDF বানাচ্ছি, ওটাও কিন্তু বাই করবে। সাথে 3, 4, 5 আলাদা আলাদাভাবে ডেমো PDF কিন্তু বানাবো, যেটা ইউটিউব চ্যানেলে বা এখনও পর্যন্ত কোনো বই পাবলিশ হয়নি, আমি এই চ্যানেলের মাধ্যমে তোমাদের এগুলো পাবলিশ করব। তো অবশ্যই এগুলো কিন্তু বাই করে সামনে রাখবে, কারণ ইন্টারভিউ খুব টাফ হতে চলেছে এবার। ওকে, তো এই ছিল তোমাদের আজকের ক্লাস। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইক শেয়ার অবশ্যই করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করো এবং কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও কী কী আরও দরকার বা কোন কোন প্রশ্নগুলো তোমাদের অসুবিধা রয়েছে। সো থ্যাংক ইউ, ধন্যবাদ, জয় হিন্দ।